আমি অভিষেক আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আরেকটা নতুন সফরের ভিডিওতে। আমার আজকের গল্প উত্তরবঙ্গের এক অপূর্ব সুন্দর হিল স্টেশনকে নিয়ে, কার্শিয়াং, যেখানে অনবরত চলে মেঘ আর রোদের খেলা। আর সেই খেলার সাক্ষী হতেই এইবার সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। এই ট্রিপে আমার সঙ্গে ছিল আমার মা, দিদি, শাশুড়ি মা, শ্বশুরমশাই ও মৈত্রী। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 10:15 দার্জিলিং মেল ধরে। পরের দিন সকালবেলা চোখ খুলতেই এসে দাঁড়ালাম দরজার সামনে। গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়ি। পৌঁছাতে সময় লাগবে 9 ঘন্টা 35 মিনিট। আমাদের টিকিট ছিল এইবার স্লিপারে, যার ভাড়া পড়েছিল পার হেড 360 টাকা। এই দার্জিলিং মেল ছাড়াও রয়েছে আরও বেশ কিছু ট্রেন, যার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। অবশেষে ঘড়ি ধরে ঠিক সকাল 7:50 আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। ড্রাইভারকে ফোন করে নিয়ে আমরা এগিয়ে চললাম বাইরে পার্কিংয়ের দিকে। শেষমেশ গাড়িতে লাগেজ তুলে শুরু হলো আমাদের পথ চলা। এনজেপি থেকে কার্শিয়াংয়ের দূরত্ব 41 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতো। সুকনা মোড় থেকে বাঁ দিক নিতেই আস্তে আস্তে পাল্টে যেতে লাগলো চারপাশের দৃশ্য। আরও কিছু দূর এগোতেই চোখে এসে ধরা দিল দূরে পাহাড়ের সারি। যতই এগোতে লাগলাম ততই স্পষ্ট হতে থাকলো পাহাড়ের রেঞ্জ। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম রোহিণী টোলগেটের সামনে। 20 টাকা টোল দিয়ে আমাদের গাড়ি উঠতে শুরু করলো পাহাড়ে। হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে আজ পরিচয় করাবো এক নতুন রাস্তার সঙ্গে। আমরা আজকে যাব কোটিধারা হয়ে। রোহিণী টোলগেট ক্রস করার পর আপনারা যখন আসবেন, আসার পরই এখানে এরকম একটা কাট দেখতে পাবেন, যেখান দিয়ে সব গাড়িগুলো সোজা চলে যাচ্ছে। এই দিক দিয়েই ন্যাচারালি গাড়িগুলো যায়, কিন্তু এই যে রাস্তাটা দেখছেন বাঁ দিকে, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এই রাস্তাটা কোটিধারা বলে একটা গ্রাম আছে, সেই গ্রাম হয়ে যায়। তো আমরা আজকে এই বাঁ দিকের রাস্তাটা ধরেই যাব। আপনারাও এলে কিন্তু চেষ্টা করবেন এই বাঁ দিকের রাস্তাটা ধরে যাওয়ার। আর ল্যান্ডমার্ক হিসাবে এই বাড়িটাকে আপনারা মনে রাখবেন, এই বাড়িটা থেকে আপনাদেরকে বাঁ দিকে নিতে হবে। কিছু দূর এগিয়ে চোখে পড়ল অপূর্ব এক ল্যান্ডস্কেপ। গাড়ি থেকে নেমে যা দেখলাম তা দেখাচ্ছি আপনাদের সকলকে। কোটিধারা যাওয়ার পথে এই জায়গাটায় দাঁড়িয়েছি। অপূর্ব সুন্দর জায়গাটা, অসাধারণ সিনিক ভিউ। আর এই যে এখানে সব আমার পেছনে এতক্ষণ ধরে সব ফটো সেশন চলছিল। কি গো, কেমন লাগছে জায়গাটা? দারুণ, বেশ বেশ। এই জায়গাটা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। না না, আরো জায়গা আসছে। মানে কোটিধারাতে এখন আমরা পৌঁছাইনি, তার আগেই এত সুন্দর সিনিক বিউটি। তো যেটা আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি পারেন তো কোটিধারার এই রাস্তাটা নেবেন, অপূর্ব সুন্দর সিনিক বিউটি। তো আমরা আরো উপরে উঠবো, আপনাদেরকে দেখাচ্ছি আরো কত সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পাই। দু চোখ ভরে দেখে আর ফটো তুলে আবার চড়ে বসলাম গাড়িতে। এই দেখুন, পাহাড় দেখতে দেখতে কখন যে খিদেটা চাগার দিয়ে উঠেছে তা বুঝতেই পারিনি। আজকে আমরা ব্রেকফাস্ট করব প্রেমিস কিচেন থেকে। আমি আর রাখি দুজনে মিলে এখন বসে রয়েছি প্রেমিস কিচেনে। এই কিচেনটা কোটিধারা যে জায়গাটার কথা আমি বলছিলাম, তো কোটিধারা যাওয়ার পথেই পড়ে হচ্ছে এই প্রেমিস কিচেন।
তো এই প্রেভিস কিচেনের সবচেয়ে বড় আকর্ষণ সেটা হলো অন্যান্য আপনি যে কোনো খাওয়ার জায়গায় বা রেস্টুরেন্টে যাবেন, হয়তো রুফটপ পাবেন অথবা ভেতরে বসে খাওয়ার জায়গা পাবেন, কিন্তু এইখানের মেন আকর্ষণই হচ্ছে একদম পাহাড়ের গায়ে, মানে সামনে থেকে দুর্দান্ত ভিউ, অপূর্ব ভিউ, মানে যত দূর চোখ যাচ্ছে খালি পাহাড় আর পাহাড়। তো সেই রকম একটা জায়গায় বসে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স যা খুশি আপনারা করতে পারেন। আমরা যেরকম আজকে ম্যাগি নিয়েছি, ম্যাগি আর কোক খাচ্ছি, তো অপূর্ব এক্সপিরিয়েন্স। মানে এই পাহাড়ে তো এমনি ম্যাগির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু এইখানে বসে খাওয়ার যে আরেকটা মানে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা যেন এই সামনের ভিউটা মানে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। কি দারুণ তো, একদম একদম। সামনের এই ভিউটা দেখতে দেখতে যে আমাদের সকালের যে ব্রেকফাস্ট আমরা সারলাম, খুব সুন্দর। একদমই একদমই। পাহাড়ের ম্যাগি দুর্দান্ত, যোগ যোগ জিও, আর সামনের এই অপূর্ব ভিউ। আমরা অপূর্ব সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে খোলা আকাশের নিচে বসে সবাই ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ম্যাগি আর কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা আবার উঠে বসলাম গাড়িতে। কিছু দূর এগোতেই চোখে পড়ল একটি ভিউ পয়েন্ট। ওপরে উঠে চারপাশের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে গেল। সারি সারি চা বাগান আর তাকে ঘিরে রয়েছে সবুজ পাহাড়, সঙ্গে চলছে মেঘেদের খেলা। ভিউ পয়েন্ট থেকে নেমে এসে আমরা এগোতে থাকলাম আমাদের হোমস্টের দিকে। পাহাড়ের বুক চিরে ওপরে উঠে গিয়েছে আঁকাবাঁকা পথ, আর সেই পথ বেয়েই আমরা এগিয়ে চললাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ ওঠার পর হঠাৎই চারপাশটা ঘন মেঘে ঢাকা পড়ে গেল। এতক্ষণ যেমন গাড়ির জানলা দিয়ে নিচের দৃশ্য দেখছিলাম, এখন তার কিছুই দেখা যাচ্ছে না। ভিজিবিলিটি অনেকটাই কমে গেছে। এইভাবেই আরও বেশ কিছুক্ষণ চলার পর আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টের সামনে। কার্শিয়াংয়ের নেতাজি মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে এই অতিথিগৃহ হোমস্টে। সব মিলিয়ে 5টি ঘর রয়েছে এই হোমস্টেতে। নিচে 2টি ঘর আর ওপরে 3টি, আর সামনে রয়েছে খুব সুন্দর করে সাজানো 3টি বসার জায়গা, যেখানে বসেই আপনারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন পাহাড়ের মাঝে মেঘেদের খেলা দেখতে দেখতে। সুন্দর করে সাজানো প্রত্যেকটি ঘর রয়েছে একটি ডাবল বেড, সাইড টেবিল, ওয়ার্ড্রোব আর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, যেখানে গিজার থেকে শুরু করে ওয়াশ বেসিন, শাওয়ার, কোমোড সবকিছুই অ্যাভেলেবেল ছিল। সবাই মিলে একসাথে বসে চা খাচ্ছি, আর ঠিক তখনই এক রাশ মেঘ ভেসে এলো আমাদের হোমস্টের ভেতরে। সত্যি মন জুড়িয়ে গেল। সবাই তখন গল্পগুজবে মত্ত, আর আমি তখন হোমস্টের ভেতরটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর আমাদের লাঞ্চের জন্য ডাকা হলো। সেদিন লাঞ্চে ছিল ভাত, চিকেন, আলু ভাজা, 2 রকমের তরকারি, ডাল, পনির ও পাঁপড় ভাজা। পরিপাটি করে তৈরি করা প্রত্যেকটি খাবারই ছিল ভীষণ সুস্বাদু। খাওয়া দাওয়া শেষ করে ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্যে। হোমস্টে থেকে বেরিয়েই সামনেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে গিদ্দা পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ভিউ পয়েন্ট থেকে নেমে হাঁটতে লাগলাম নিচের দিকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর
অবশেষে কিছুক্ষণের জন্য আমার চোখে এসে ধরা দিল গিদ্দা পাহাড়। দেখতে দেখতে ঝুপ করে সন্ধে নেমে এলো পাহাড়ে। দূরে দেখা গেল সারি সারি আলোয় সাজানো শিলিগুড়ি শহরকে, আর তার সাথে সাথেই আলো জ্বলে উঠল আমাদের হোমস্টেতে। সত্যি অপূর্ব সুন্দর এই অতিথিগৃহ হোমস্টে। একটু পরেই চলে এলো চা আর ভেজ পকোড়া, তবে এই ভেজ পকোড়া কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। বাকি সন্ধেটা আমরা কাটিয়ে দিলাম ওপরের ব্যালকনিতে বসে আড্ডা মেরে আর রাতের অন্ধকারে জ্বলে ওঠা পাহাড়ে আলোর সাজ দেখে। রাতের ডিনারে ছিল ডিমের কারি, আলু ভাজা, ডাল আর রুটি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সেদিনের মতো শুয়ে পড়লাম। গুড মর্নিং। সকাল সকাল উঠেই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে নিলাম এই অপূর্ব সুন্দর সানরাইজ। কাল মেঘ থাকায় যা দেখতে পাইনি, আজ সেই ভিউ দেখলাম আমাদের হোমস্টে থেকে। যতদূর চোখ যায় ততদূর খালি পাহাড়ের রেঞ্জ, আর দূরে বয়ে চলেছে মহানন্দা নদী। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলাম সকালের এই নৈসর্গিক দৃশ্য। 9টা নাগাদ চলে এলো আমাদের ব্রেকফাস্ট। বাটার টোস্ট, বয়েলড এগ, পোচ এগ, জ্যাম আর চা। সবাই মিলে গল্প করতে করতে সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। আজ আমরা সারাদিন ধরে ঘুরে দেখব কার্শিয়াংয়ের বিভিন্ন সাইটসিং স্পট। এইবার বলি, এই অতিথিগৃহ হোমস্টেতে থাকার খরচ কত। জুন, জুলাই, অগাস্ট অফ সিজন হওয়ায় খরচ ফুডিং অ্যান্ড লজিং নিয়ে পার ডে পার হেড 1350 টাকা, আর বাকি সময় ফুডিং অ্যান্ড লজিং নিয়ে পার ডে পার হেড 1500 টাকা। অবশেষে খুব সুন্দর একটা দিন কাটানোর পর এই অতিথিগৃহ হোমস্টেকে বিদায় জানানোর পালা। গুড মর্নিং ফ্রম কার্শিয়ং। আজকে আমাদের অতিথিগৃহ হোমস্টের শেষ দিন। আমরা অলরেডি চেক আউট করে নিয়েছি, আমাদের গাড়িও চলে এসেছে। আমরা এখান থেকে শুরু করব আজকের আমাদের কার্শিয়াংয়ের সাইটসিং। সঙ্গে থাকুন। গাড়িতে লাগেজ তুলে দিয়ে প্রথমেই ঘুরে দেখে নিলাম পাশেই থাকা নেতাজি মিউজিয়াম। মিউজিয়াম ঘুরে নিয়ে এগিয়ে চললাম কাছেই অবস্থিত গিদ্দা পাহাড় দেখার উদ্দেশ্যে। কিছুটা গিয়েই পৌঁছে গেলাম গিদ্দা পাহাড়ের কাছে। আমাদের ফার্স্ট সাইটসিংয়ের স্পট ছিল গিদ্দা পাহাড়। তো এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিদ্দা পাহাড়। কিন্তু আনফর্চুনেটলি আমি দেখতে পাচ্ছি গেট বন্ধ করে রেখেছে, আর এদিকটা পুরো কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছে। আমি জানি না, আমি দেখেছিলাম যে এখানে যাওয়ার রাস্তা আছে, কিন্তু এই মোমেন্টে বন্ধ করে রেখেছে, তো সেই কারণে আর যেতে পারলাম না। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে একটু নিচে গিয়ে তারপর আবার এই রাস্তাটা দিয়ে উঠতে হয়, কিন্তু রাস্তাটা ভীষণই রিস্কি। তো সেই কারণে আমি আর রিস্ক নিলাম না। আর তার থেকেও বড় কথা হলো যে বাকি আর কেউ যেতে পারবে না, কেননা এতটা রিস্ক নিয়ে যাওয়াটা ঠিকও হবে না। তো সেই কারণে আর এইবারের মতো গিদ্দা পাহাড়টা যাওয়া হলো না। কিন্তু তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হলো গিদ্দা পাহাড়। একদম ওই টপে ওঠা যায়। এই যে রাস্তাটা আমি দেখালাম, এই রাস্তাটা দিয়ে একদম ট্রেক করে 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 একদম ওই টপ অবধি, ওইখানে ওই টপ অবধি ওঠা যায়। আমাদের পরের গন্তব্য হনুমান টপ। রাস্তায় যেতে যেতেই দেখলাম কালো মেঘ ঘনিয়ে এসেছে। হনুমান টপ পৌঁছাতেই শুরু হলো বৃষ্টি। গাড়ির ভেতর বসেই তা আমরা উপভোগ করলাম। এই হনুমানজির স্ট্যাচুর ঠিক পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে ভেতরে, যেখান দিয়ে পৌঁছানো যায় এই সুন্দর চা বাগানে। চা বাগান দেখে নিয়ে আমরা উঠে বসলাম গাড়িতে। বৃষ্টি হয়ে চারপাশের গাছপালা তখন ঘন সবুজ হয়ে উঠেছে।
এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম বহু প্রতীক্ষিত ডাউহিলের উদ্দেশ্যে। ডাউহিল পৌঁছানোর আগেই দেখে নিলাম ডাউহিল স্কুল, তবে এখানে এখন প্রবেশ করা যায় না। এই স্কুলের ঠিক পাশেই রয়েছে ডাউহিল পাইন ফরেস্ট। পার হেড 20 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করলাম ডাউহিল পাইন ফরেস্টের ভেতরে। চারপাশে সারি দিয়ে উঁচু উঁচু পাইন গাছ, আর তার মাঝখান দিয়েই চলে গিয়েছে ফরেস্টের রাস্তা। এই ডাউহিল পাইন ফরেস্টের ওপরেই রয়েছে ডাউহিল ইকো পার্ক আর মিউজিয়াম। রাস্তা বেশ অনেকটাই স্টিপ। ইকো পার্ক অবধি পৌঁছাতে পায়ে হেঁটে সময় লাগবে আধ ঘন্টার মতো। পায়ের সমস্যা থাকলে বা বয়স্ক কেউ হলে এত দূর উঠতে যাবেন না। অবশেষে প্রায় আধ ঘন্টা চলার পর এসে পৌঁছালাম ডাউহিল ইকো পার্কের সামনে। পাইন গাছে ঘেরা সুন্দর সাজানো গোছানো এই পার্ক। রয়েছে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস। এই দেখুন, বৌমা আর শাশুড়ি দুজনে মিলে দোলনায় বসে দোল খেতে শুরু করে দিয়েছে। পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার নামতে লাগলাম নিচের দিকে। মিউজিয়াম আমরা আর যাইনি। পাহাড়ের মজাটা হলো ওপরে ওঠাটা যতটা কষ্টের, নামাটা ঠিক ততটাই মজার। চলতে চলতে থমকে দাঁড়ালাম। কানে ভেসে আসছে চারপাশের জঙ্গল থেকে শয়ে শয়ে গোল্ডেন স্ট্যাক বিটেলের আওয়াজ। আবার নামতে থাকলাম নিচের দিকে। শেষমেশ এসে পৌঁছালাম গাড়ির সামনে। এখনো বাকি দুটো স্পট। একটু পরেই মেঘ সরে গিয়ে দেখা দিল পরিষ্কার নীল আকাশ। রোদ পড়ে চারপাশ তখন ঝলমল করছে। এক পাশে চা বাগান, আরেক পাশে নীল আকাশ, আর যতদূর চোখ যায় খালি পাহাড় আর পাহাড়। এই অসাধারণ যাত্রাপথ যেন ট্রিপের মজা আরও দ্বিগুণ করে দেয়। শেষমেশ একটা হোটেল থেকে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজ মোমো, চিকেন মোমো আর বাবার জন্য ভেজ থালি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য রোহিণী লেকের কাছে। পার হেড 25 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করলাম রোহিণী লেকে। চারপাশে সবুজে ঘেরা, আর মাঝখানে এই রোহিণী লেক, আর রয়েছে এই সুন্দর ব্রিজটা। চাইলে আপনারা বোটিংও করতে পারেন এই রোহিণী লেকের জলে। খরচ 200 টাকা। তবে সময় কমে আসায় আমরা আর বোটিং করিনি। এই রোহিণী লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের কার্শিয়াং ট্যুরের শেষ গন্তব্য রোহিণী ওয়াটারফল দেখার উদ্দেশ্যে। পাথরের গা বেয়ে বয়ে চলা এই রোহিণী ওয়াটারফল সত্যি ভীষণ সুন্দর। নিরিবিলিতে অনেকটা সময় কাটানোর পর আমরা এগিয়ে চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। এনজেপি থেকে ছোট গাড়ির ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা, আর বড় গাড়ির ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা পার ডে। সাইট সিইংয়ের খরচ 1000 টাকা পার ডে এক্সট্রা। আমার আজকের কার্শিয়াং ট্রিপের গল্প এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
যদি ভিডিওটি ভালো আর ইনফরমেটিভ লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের পরিচিতদের সঙ্গে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তবে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাকে আমার পরের ভিডিওটি বানাতে অনেক বেশি মোটিভেট করবে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরেকটা নতুন সফরের ভিডিও নিয়ে।